বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র শক্তি যেই দল মানুষের কথা বলে, মানুষ যেই দলের কথা বলে, সেই আওয়ামী লীগবিহীন এই নির্বাচন নিয়ে আমার কোনো আশা প্রত্যাশা ছিল না। এই নির্বাচনটা আসলে হয়েছে জামাতে ইসলামী এ টিম এবং জামাতে ইসলামী বি টিমের মধ্যে। আন্তর্জাতিক খেলোয়াড়দের বিভিন্ন তাদের পরিকল্পনার মাধ্যমে এখন যে ক্ষমতায় এসেছে, সেটা হলো বিএনপি, সেটা হলো জামাতের বি টিম। এখন জামাতের বি টিম ক্ষমতায় আসার বিভিন্ন কারণ আছে। সেই কারণগুলো নিয়ে আমি এখনই কথা বলব না। শুধু সেই কারণগুলোর মধ্যে আমাদের যে কিছু ভোটার আছেন, যেই ভোটাররা বিএনপিতে কেন ভোট দিয়েছেন, সেটা নিয়ে আপনাদের সাথে আমি শুরুতেই একটা কথা বলতে চাই। হ্যাঁ? এখন জামাতে ইসলামীকে যারা কাছ থেকে দেখেছেন, তারা তাদের নির্মমতা, ক্রূরতা সম্পর্কে এত বেশি জানেন যে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তির পক্ষে জামাতকে কোনোদিন ভোট দিয়ে শাসন ক্ষমতায় বসানো সম্ভব না। তো আমাদের অনেক ভোটার বিভিন্ন কারণে বিএনপিকে ভোট দিয়ে থাকতে পারেন। একটা হতে পারেন যে তারা আসলে বিএনপির সমর্থক। তারা একজন চিহ্নিত অপরাধী মিস্টার 10% তারেক জিয়াকে ক্ষমতায় দেখতে পেয়ে তারা খুশি। কেউ আছেন তারা চেয়েছেন যে মোহাম্মদ ইউনূসের যে দুঃসহ শাসনামল আমরা এই গত ১.৫ বছরে দেখেছি, তারা ভেবেছেন মোহাম্মদ ইউনূসের হাত থেকে বাঁচার জন্য যাকে সরকারে আনতে হয় তারা আনবেন এবং তারা সামনে পেয়েছেন বিএনপিকে। অনেকেই আছেন যারা ভেবেছেন যে আম যত যাই হোক না কেন একটা নির্বাচিত সরকার থাকলে দেশে স্থিতিশীলতা থাকবে। অনেকেই ভেবেছেন জামাতে ইসলামীর মতো একটা যুদ্ধাপরাধী বাংলাদেশ বিরোধী দলকে ক্ষমতায় আনার থেকে বিএনপির আসা ভালো, যেহেতু তারা এখনো নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে। কেউ আবার সংখ্যালঘু নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়ে নারীদেরকে পতিতা ডাকার দুঃসাহস যারা দেখিয়েছে, সেই দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য এক ধরনের বাধ্য হয়েও বিএনপির প্রতি তাদের পক্ষ তারা জ্ঞাপন করেছেন। এই সবকিছু মিলিয়ে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে সাধারণ কিছু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি এসেছে, এক ধরনের আনন্দবোধ এসেছে, এক ধরনের নির্ভরতা এসেছে। কারণ তারা ধরে নিচ্ছেন তারা জামাতকে আটকে দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে তারা আসলে একটা বড় কাজ করেছেন, তারা একটা ভালো কাজ করেছেন। প্রিয় দর্শক, ঘটনাটা কি আসলে সেরকম? সেরকম যে নয় সেটা কিভাবে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব। একটু আমাকে আপনারা বলুন, বিএনপি আসলে কি কোনো আদর্শবাদী দল? বিএনপির ভালো হোক, খারাপ হোক, বিএনপির কি আসলেও কোনো নীতি আছে? নেই। মন্দ বলুন, ভালো বলুন, বিএনপির একমাত্র নীতি হলো যেকোনোভাবেই আওয়ামী লীগের বিপক্ষে থাকা। এবং এই নীতি অবলম্বন করেই তারা ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত রাজনীতি করে যাচ্ছে। তো বিএনপি তৈরি করা হয়েছিল একটা কিংস পার্টি হিসেবে ১৯৭৫ সালের নভেম্বরে। জিয়াউর রহমান তিনি ঘোষণা দিলেন যে তিনি একজন সাধারণ সৈনিক। তার সরকার সম্পূর্ণভাবে নির্দলীয় এবং অরাজনৈতিক। তার পরের বছর তিনি নিজেকে ঘোষণা দিলেন একজন শ্রমিক হিসেবে। তার কিছুদিন পরেই তিনি বুঝতে পারলেন, তিনি যতই নিজেকে শ্রমিক বলুন, সাধারণ সৈনিক বলুন, তিনি যদি সরকারে থাকতে চান, তিনি যদি বাংলাদেশের সরকার প্রধান হতে চান, তাহলে তাকে দেখাতে হবে যে বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের জনতার একটা নির্ভরতা তার উপরে আছে। তো তিনি করলেন কি? তিনি একটা হা-না ভোটের আয়োজন করলেন। আমরা এই ২০২৬ এ যেরকম গণভোটের একটা ষড়যন্ত্র দেখেছি, জিয়াউর রহমান সেই গণভোটের ষড়যন্ত্র সেই ১৯৭৮ সালে করে ফেলেছিলেন এবং সেই গণভোটের ষড়যন্ত্রে তখনকার নির্বাচন কমিশন ঘোষণা দিল প্রায় ৮৮ ভাগ ভোটার নাকি ভোট দিয়েছে এবং সেই ৮৮ ভাগ ভোটারদের মধ্যে ৯৮ ভাগ নাকি ভোট দিয়েছে জিয়াউর রহমানের পক্ষে। তো এই ফলটা আমি যতবার পড়ি আমার না ততবারই হাসি এসে যায়। আমার মনে হয় যে জিয়াউর রহমান ভদ্রতা করে যে বাকি ২ ভাগকে বাদ দিয়েছিলেন, সেটার কি দরকার ছিল? তিনি যদি বলতেন যে না ১০০ ভাগ ভোটই পড়েছে, তার উপরে আস্থা জানিয়ে হা ভোটে, কারো কি সাহস ছিল তার প্রতিবাদ করার?
ছিল না। কারণ এই জিয়াউর রহমান, যেই জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, সেই জিয়াউর রহমান বিনা বিচারে হাজার, হাজার সেনাবাহিনীর সদস্যকে ফাঁসিতে ঝুলিয়েছেন। তার আমলে কতভাবে বামপন্থী সদস্যরা, আওয়ামী লীগের সদস্যরা কতভাবে যে হত্যা এবং নির্যাতনের শিকার হয়েছে, সেই সঠিক সংখ্যাটা আমরা সম্ভবত কোনোদিন জানব না। তারপরে যেটা হলো, গণভোটের পরে তিনি জাগ দল, জাতীয় গণতান্ত্রিক দল বলে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বলে একটা দল করলেন। তারপরে আ কিছুদিন পরে এলো কিংস পার্টি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সেই জাতীয়তাবাদী দল যখন হয়েছে, তখন জিয়াউর রহমান ইতিমধ্যেই বাংলাদেশের রাষ্ট্রপতি। তার মানে বাংলাদেশ সরকারের একটা প্রত্যক্ষ প্ররোচনায় সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তৈরি হয়। এবং তার শাসনামলে হত্যা, নির্যাতন বাদ দিয়েও তিনি আরো খুব খারাপ কিছু কাজ করেছেন। সেটা হলো বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম যোগ করা। বাংলাদেশের সংবিধান, ৭২ এর সংবিধান এমন একটা সংবিধান, যেই সংবিধান ধর্মনিরপেক্ষতাকে তার একটা মূলনীতি তখন নিয়েছে যখন ভারতেও ধর্মনিরপেক্ষতা সংবিধানের অংশ ছিল না। ভারতে সংবিধানের অংশ হিসাবে ধর্মনিরপেক্ষতা এসেছে ১৯৭৫ সালে, কিন্তু তার ৩ বছর আগেই বাংলাদেশের সংবিধানে তখনকার সরকার, আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধুর সরকার ধর্মনিরপেক্ষতাকে তার মূলনীতি হিসেবে নিয়েছিলেন। কিন্তু সেই ধর্মনিরপেক্ষ সংবিধানকে কলঙ্কিত করার জন্য জিয়াউর রহমান যোগ করেছিলেন একটি ধর্মের শ্রেষ্ঠত্ব। শুধু তাই নয়, তারপরে আরো তিনি যা করেছেন সেটা নিয়ে যদি এখন আমি কথা বলতে চাই, এই পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। তাই সেখান থেকে আপনাদেরকে নিয়ে আসতে চাই ১৯৯১ এ যখন, এরপরে জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই প্রথমবার বিএনপি ক্ষমতায় এলো। বিএনপি ক্ষমতায় এসে তার যে ধারাবাহিকতা, রাজাকারদেরকে পুনর্বাসিত করা, রাজাকারদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া, এই ধারাবাহিকতা বিএনপি ১৯৯১ সালে অক্ষুণ্ণ রেখেছিল। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছেন, তখন তিনি তার প্রধানমন্ত্রী বানিয়েছিলেন শাহ আজিজুর রহমানকে, যেই শাহ আজিজুর রহমান ছিলেন একজন কুখ্যাত চিহ্নিত রাজাকার। সেই একই প্রক্রিয়ায় ১৯৯১ এ বিএনপি যখন ক্ষমতায় এলো, তখন দীর্ঘ সময় পরে বাংলাদেশের নাগরিকত্ব ফিরে পেলেন গোলাম আজম। সেই সময়েই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমাম তিনি গণ আদালত গঠন করেন, এবং গণ আদালত গঠন করার অপরাধে তাকে বিএনপি সরকার রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। ১৯৯৪ সালে যখন জাহানারা ইমাম মৃত্যুবরণ করেন, সেই শহীদ জননী মারা গেছেন রাষ্ট্রদ্রোহ মামলার দায় মাথায় নিয়ে। এই হলো বিএনপি। তারপরে যেটা হলো, প্রিয় দর্শক, আমাদের সুশীল সমাজ যখন নানাভাবে আওয়ামী লীগ ২০১৪ তে কি নির্বাচন করেছে, ১৮ তে কি নির্বাচন করেছে, এসব নিয়ে অনেক বড়, বড় কথা বলেন। তারা কেন যেন ১৯৯৬ সালের নির্বাচনকে তারা একদম বেমালুম ভুলে যান। মানে সিলেক্টিভ অ্যামনেশিয়া যাকে বলে। তো ১৯৯৬ সালের একদম একটা একপাক্ষিক নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, এবং তারা তাদের ক্ষমতা বোধহয় ১ মাসও ধরে রাখতে পারেনি। এই হলো বিএনপি। তারপরে আমরা দেখতে পেয়েছি ২০০১ সালে জামায়াতকে সাথে নিয়ে বিএনপি ক্ষমতায় আসে। সেই ২০০১ এ জামায়াত বিএনপি ক্ষমতায় আসার সাথে, সাথে বাংলাদেশে ওপর যে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে, সেই দুর্যোগের কথা এখন যারা বিএনপিকে বিশ্বাস করছেন, তারা কি একবার মনে করতে পারেন? বিএনপি যখনও তারা আসলে ক্ষমতা হাতে নেয়নি। বিএনপি জামায়াত তারা যখনই জানতে পারে যে ভোটে তারা জয়লাভ করেছে, সেই ক্ষমতা নেয়ার আগেই তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর। হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটতরাজ, অপহরণ, এমন কোনো অপরাধ তারা নেই তারা ওই সময় যেটা করেনি।
২০০৯ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা যখন একটা তদন্ত কমিশন গঠন করে, সেই তদন্ত কমিশনে শুধুমাত্র ধর্ষণেরই অভিযোগ আসে ১৫,০০০। আপনারা চিন্তা করে দেখুন যে ক্ষমতায় আ আরোহণের আগে শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করতে পারে বলেই যেই দল এরকম একটা ভয়াবহ হত্যাযজ্ঞ চালাতে পারে বাংলাদেশে, সেই দলকে আপনারা বিশ্বাস করেন? কিভাবে করেন? তারপরে আমরা দেখেছি আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সে তারেক জিয়া। তারেক জিয়া কি করে বাংলাদেশকে আন্তর্জাতিক বিভিন্ন অপরাধের কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন। তিনি তৈরি করেছিলেন হাওয়া ভবন, যেখান থেকে তিনি তার অপরাধ চক্রকে যে শুধু বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলেন তা না, সেই অপরাধ চক্রকে তিনি বিস্তার লাভ করিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবং সেই কারণে আম সেই কারণে যুক্তরাষ্ট্রে তার প্রবেশ নিষিদ্ধ ছিল, এখনো সেই প্রবেশ নিষিদ্ধ আছে। আমরা দেখেছি বাংলাদেশে কোনো ব্যবসা, কোনো টেন্ডার তারেক জিয়াকে ভাগ না দিয়ে কোনো ব্যবসা করতে পারতেন না। এবং এইজন্য তারেক জিয়ার নাম হয়ে গেছিল মিস্টার 10%। হ্যাঁ? তাছাড়া আমরা কি প্রিয় দর্শক ভুলে গিয়েছি কিভাবে বাংলাদেশে সেই সময় জঙ্গিবাদের বিস্তার লাভ হয়েছিল? ১০ ট্রাক অস্ত্র মামলার কথা ভাবুন, যেই অস্ত্র বাংলাদেশে আনা হয়েছিল যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসীদের কাছে সেই অস্ত্র পাঠিয়ে দেয়া যায় এবং ভারতের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করা যায়। সেই ১০ ট্রাক অস্ত্র মামলায় সরাসরি জড়িত ছিলেন তারেক জিয়া এবং তার বন্ধু লুৎফুজ্জামান বাবর, যিনি দীর্ঘ কারাভোগের পরে মুহাম্মদ ইউনূসের বদন্যতায় ২০২৪ মুক্তি পেয়েছেন। আমরা এখনো ভুলিনি ৬৪ টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণের কথা, আমরা ভুলিনি আরো বিভিন্ন জঙ্গি দলের কথা, যে জঙ্গি দলের সাথে সেই জঙ্গি দলের বিস্তারে তারেক জিয়া এবং বিএনপি সরাসরি জড়িত ছিল। আরো মনে করে দেখুন সেই ২১শে অগাস্টের গ্রেনেড হামলার কথা, যেই গ্রেনেড হামলার সরাসরি লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার অপরাধ কি ছিল? শেখ হাসিনার একমাত্র অপরাধ ছিল তিনি আওয়ামী লীগের সভানেত্রী। শেখ হাসিনার একমাত্র অপরাধ ছিল তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন। শেখ হাসিনার একমাত্র অপরাধ ছিল যে তিনি একমাত্র বাংলাদেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান হবার যোগ্যতা রাখেন। আমরা দেখেছি ২১শে অগাস্টের গ্রেনেড হামলায় কি করে তারেক জিয়া একদম সরাসরি পরিকল্পনায় জড়িত ছিলেন, যেই হামলায় আওয়ামী লীগের প্রচুর শীর্ষস্থানীয় নেতাকর্মী মারা যান, অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা। তো এই খুনি দল, এই জঙ্গিবাদী তারেক রহমান, এদেরকে আপনারা বিশ্বাস করেন? কিভাবে করেন? তারপরে ২০০৯ এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তারা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করল। যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশ পৃথিবীতে একা করেনি, আরো বিভিন্ন দেশে হয়েছে। কিন্তু বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে আওয়ামী লীগ সরকারকে যেই পরিমাণ বাধার মুখোমুখি হতে হয়েছে, শেখ হাসিনা নিজে যেভাবে নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে এই বিচার চালিয়ে গেছেন, সেরকম বোধহয় পৃথিবীতে আর কোনোদিন কোথাও হয়নি। হ্যাঁ? ঠিক এই সময় বিএনপি কি করতে পারত? বিএনপি যেটা করতে পারত, জামাত শিবিরের সাথে তাদের সংশ্লিষ্টতাকে আরেক পাশে রেখে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে দাঁড়াতে পারত। কারণ তখনও তারা দাবি করেছে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল। তারা বারবার সামনে এনেছে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয়ের কথা। কিন্তু তারা কি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। তারা বরং যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে, জামাত শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে একটা ভয়ঙ্কর বিপদের মধ্য দিয়ে নিয়ে গেছে। এমনকি যখন শাহবাগ আন্দোলন তৈরি হলো, সেই শাহবাগ আন্দোলনের একটা দিন চারপাশে খবর উঠে গেল যে আজকে নাকি বিএনপি শাহবাগ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করবে। মঞ্চ প্রস্তুত, সবাই প্রস্তুত বিএনপিকে বরণ করে নিতে। কিছুক্ষণ আগে জানা গেল যে খালেদা জিয়া নিজে উদ্যোগী হয়ে
বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং ছাত্র দলের নেতাদেরকে খুব কড়া ভাষায় বলেছেন যে শাহবাগ আন্দোলনে যারা সংহতি জানাতে যাবে তারা বিএনপি এবং ছাত্র দলের সদস্য পদ হারাবে। এই হলো বিএনপি, এই হলো তারেক জিয়ার দল। তারপরে আমরা দেখেছি বাংলাদেশে আবারও শুরু হলো সেই অগ্নিসংযোগ, সেই আক্রমণ, পুলিশের ওপর আক্রমণ, আরো বিভিন্নভাবে ভয়াবহ সব জঙ্গিবাদী হামলা। আমরা দেখেছি মনির নামের একটি ফুটফুটে শিশু, সে বাসের ভেতর পুড়ে মারা গেল, কারণ বিএনপি জামাত কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা করতে পারছে। এই হলো বিএনপি। প্রিয় দর্শক, আপনারা এই দলটাকে সমর্থন করছেন? করছেন না আশা করি। তারপরে যেটা হলো 5ই অগাস্ট। 5ই অগাস্ট 2024-এ আমরা দেখতে পেলাম বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর কালো অধ্যায়, একটা অন্ধকার রাতের সূচনা হচ্ছে। সে 5ই অগাস্ট 2024-এর পরে আবার ঠিক একইভাবে 2001-এর মতো শুরু হলো ভয়াবহ মাত্রায় সংখ্যালঘু নির্যাতন। 5ই অগাস্ট 2024-এর পরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেটা হয়েছে সেটা আসলে কোনো সাধারণ হত্যা বা শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধ নয়, সেটা একদম একটা টেক্সট বুক গণহত্যা। এবং সেই গণহত্যায় যে শুধুমাত্র জামাত শিবিরের সদস্যরা অংশ নিয়েছেন তা না, বিএনপির যারা ছিলেন, বিএনপির যারা সমর্থক, ছাত্র দলের যারা কর্মী, বিএনপির সমর্থক এবং কর্মী, তারা প্রত্যেকেই রীতিমতো উদ্যোগী হয়ে এই সংখ্যালঘু নির্যাতনে অংশ নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি 32 নাম্বার পুড়িয়ে দেওয়া হয়েছে, 32 নাম্বার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি সেটা নিয়ে টু শব্দ করা তো দূরের কথা, বরং তারা সমর্থন জানিয়েছে এই 32 নাম্বার পোড়ানোতে। 5ই অগাস্ট 5ই ফেব্রুয়ারি 2025-এ যখন সেই পুড়ে যাওয়া 32 নাম্বারকে আবার পুড়িয়ে দেওয়া হলো, আবার গুঁড়িয়ে দেওয়া হলো, সেখানে বিএনপির নেতাকর্মীরা গিয়ে স্লোগান দিয়েছে, কি যেন, তারেক জিয়া তোমার নামে পুড়িয়ে দিলাম, তারেক জিয়া তোমার নামে গুঁড়িয়ে দিলাম, এরকম কিছু। এই তারেক জিয়াকে আপনারা বিশ্বাস করেন যে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ গড়ে তুলবে? তুলবে না। এগুলোর পাশাপাশি একই সাথে আমরা দেখেছি বাংলাদেশে চাঁদাবাজি কি ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করেছে। সেই চাঁদাবাজি শুধুমাত্র যে বড় ব্যবসায়ীরাই অস্থির হয়ে গেছিলেন, বড় ব্যবসায়ীরাও যে লোকসান দিচ্ছিলেন শুধু তা না, সাধারণ ব্যবসায়ী যারা, সাধারণ যাদের কিনা পানের একটা ছোট্ট দোকান আছে, একদম সাধারণ ব্যবসায়ী যারা হয়তো পাইকারি ব্যবসার সাথে যুক্ত, যাদের একটা চায়ের হোটেল আছে, সেখান থেকেও বিএনপির নেতাকর্মীরা জামাত শিবির এবং এনসিপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদাবাজি করে গেছে। এই যে মবের নির্যাতনে অস্থির হয়ে গেছিল বাংলাদেশের সবাই এবং এখনো অস্থির আছে। বাংলাদেশে কেউ একটা সাধারণ কথা বলতে, সাধারণ কাজ করতে ভয় পেত শুধুমাত্র এই মবের জন্য। এই মবে জামাত শিবির যেরকম ছিল, এনসিপি যেরকম ছিল, বিএনপির নেতাকর্মীরা কি ছিল না? ছিল। এই যে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণের খবর, এটা আইন ও সালিশ কেন্দ্রের খবরে এসেছে। আরো বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তাদের খবরে বলেছে যে বিএনপির নেতাকর্মীরা কিভাবে এতে জড়িত ছিল। এবং এই পুরো ঘটনায় তারেক জিয়া আসলে কি করছিলেন? তারেক জিয়া তিনি বসেছিলেন লন্ডনে। লন্ডনে বসে তিনি ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। ওয়ার্ক ফ্রম হোম করে তিনি মাঝে, মাঝে তিনি আসতেন ক্যামেরার সামনে বসে, তিনি বিভিন্নভাবে সুন্দর, সুন্দর কথা বলতেন। যেই কথাগুলোতে কোনোভাবেই বাংলাদেশের মানুষের জন্য কোনো রকমের কোনো দিক নির্দেশনা ছিল না। তার দলের জন্য কোনো দিক নির্দেশনা ছিল না। তিনি আসতেন, কিছু গোল, গোল কথা বলে চলে যেতেন। তিনি এমন কিছু বলেননি যেই কথায় প্রমাণিত হয় যে তিনি বাংলাদেশের সরকারের ভার নিতে প্রস্তুত। যখন এমনকি তার মা যখন
প্রচন্ড অসুস্থ হয়ে মৃত্যু পথযাত্রী হিসেবে হাসপাতালে আছেন, তারেক জিয়া তখনও আসবেন কিনা সেটা এমনকি তার দলের নেতাকর্মীরা পর্যন্ত জানে না। হ্যাঁ? এবং তারেক জিয়া তার দলের নেতাকর্মীদের প্রতিও তার আচরণ এতটাই প্রভুত্বময়, মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের কোটি, কোটি টাকা খরচ করে লন্ডনে এসেছেন তারেক জিয়ার সাথে দেখা করার জন্য, সেই বৈঠকের বিষয় কি ছিল? সেই বৈঠকে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে? সেই বৈঠকের ফল কি হয়েছে? সেটাও তারেক জিয়া তার দলের নেতাকর্মীদেরকে জানানোর প্রয়োজন মনে করেননি। এই হলো তারেক জিয়া। তো যেই তারেক জিয়া তার দলের নেতাকর্মীদের সাথে এরকম প্রভুত্বময় আচরণ করেন, সেই তারেক জিয়া বাংলাদেশের সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ যারা আছি, তাদেরকে আসলে ঠিক কি চোখে দেখেন সেটা কি আর বেশি কিছু বলতে হয়? তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ৫ই অগাস্ট ২০২৪ থেকে যেই গণহত্যা শুরু হয়েছে, সেই গণহত্যার বিপক্ষে কি একবারও তারেক জিয়া দাঁড়িয়েছেন? দাঁড়াননি। সেই তারেক জিয়া ২০১৪ তে যেই বিএনপি নির্বাচনে আসতে রাজি হয়নি, তাদের দল জামাত শিবিরকে সমর্থন করে। সেই ২০১৪ নির্বাচনে আসার জন্য শেখ হাসিনা নিজে খালেদা জিয়াকে ফোন করেছিলেন, কিন্তু খালেদা জিয়া নির্বাচনে আসতে রাজি হয়নি। সেই বিএনপি আজকে তারা জামাতের বি টিম হিসেবে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের জন্য কাজ করবে, আওয়ামী লীগের জন্য কাজ করবে। এইসব কথা আমাদের যারা সুশীল সমাজ আছেন তারা আসলে কি করে বিশ্বাস করেন? আপনারা আসলে এই যে আমাদের সুশীল সমাজ, আপনারা আসলে খুশি হয়েছেন বিএনপি ক্ষমতায় এসেছে বলে নয়। আপনারা আসলে খুশি হয়েছেন, আপনারা ভাবছেন বিএনপি ক্ষমতায় এসেছে মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে যে নেই, সেখানে একটা সিল পড়ে গেল। এখন আমার প্রিয় বিএনপি ভোটারেরা, আমার প্রিয় বিএনপি জামাতের সমর্থকেরা, আপনারা ভুলে গেছেন এই প্রহসনের, এই ষড়যন্ত্রের নির্বাচনে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ ভোট দেয়নি, কারণ তাদেরকে আমাদের নেতা শেখ হাসিনা বলেছিলেন নো ভোট, নো ভোট। শুধুমাত্র এই কথার উপর পুঁজি করে বাংলাদেশের প্রচুর সাধারণ মানুষ, নৌকার সমর্থকেরা ভোট দিতে যায়নি, কারণ তারা জানে বিএনপিকে ভোট দেয়া মানে একটা রাজাকার বান্ধব সরকারকে ক্ষমতায় বসানো, কারণ তারা জানে জামাত ক্ষমতায় আসলে যা হবে, বিএনপি ক্ষমতায় আসলেও একই জিনিস হবে, যেটা হবে বিএনপি এই কাজগুলো করবে একটা সুশীলতার মোড়ক দেখিয়ে, এবং সেই সুশীলতার মোড়কে আমরা বিশ্বাস করি না, বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করে না। এখন বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছেন, যারা আসলে কোনোভাবে বাংলাদেশে একটা স্থিতিশীলতা চান, বাংলাদেশে আইনের শাসন চান, বাংলাদেশে দুটো ডাল ভাত খেয়ে পরে বাঁচতে চান, তারা আসলে কি করতে পারি? আমরা যেটা করতে পারি তা হলো, সেটা আমাদের কয়েকজন দিনমজুর ভাই আজকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আপনারা যদি খেয়াল করে থাকেন, বাংলাদেশে শুধুমাত্র ৪-৫ জন দিনমজুর একদম খেটে খাওয়া সাধারণ মানুষ আজকে তারা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উড়িয়ে দিয়ে এসেছেন। তারা জামাত শিবিরের ভয় করেননি, তারা বিএনপির ভয় করেননি, তারা কোনো মবের ভয় করেননি। কারণ এই সাধারণ মানুষগুলোই প্রতিবার দাঁড়িয়েছে জামাত শিবির আর বিএনপির বিপক্ষে, তারা প্রতিবার দাঁড়িয়েছে আওয়ামী লীগের জন্য। কারণ তারা জানেন বাংলাদেশকে কেউ যদি, যেই বাংলাদেশ আমরা ১৯৭১ এ দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশকে যদি একজন কেউ আনতে পারে, সেটা হলো আওয়ামী লীগ, সেটা হলো শেখ হাসিনা। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো, আমাদের প্রধান দায়িত্ব হবে জুলাই সনদ নামে যেই অসাংবিধানিক, যেই অন্যায় সনদ বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, গণভোট নামের একটা
একটা ভয়ঙ্কর আন্তর্জাতিক পরিকল্পনা দিয়ে সেই জুলাই সনদ যাতে বাংলাদেশে কোনো রকম কোনো জায়গা আনতে না পারে, সেই বিষয়ে আমরা একসাথে হয়ে প্রতিবাদ জারি রাখতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এমনভাবে ঐক্যবদ্ধ হতে পারি যাতে আওয়ামী লীগ আবার তার সম্পূর্ণ মর্যাদা নিয়ে, সম্পূর্ণ ক্ষমতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে। আমরা এমনভাবে এক থাকতে পারি যাতে পুরো পৃথিবী দেখতে পায় আমাদের নেতা একজনই আছেন, তা হলো আমাদের শেখ হাসিনা। আওয়ামী লীগের যারা আছেন, যারা অনেকেই এই পুরো নির্বাচন নিয়ে বিষণ্ণ হচ্ছেন, যারা ভাবছেন যে এই দলকে আবার আমাদেরকে সরকার হিসেবে দেখতে হবে, আপনারা ভুলে যাবেন না এরকম অনেক দুঃসময় আমরা দেখেছি। আমরা ১৯৭৫ সাল দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এরশাদকে হটিয়েছি, আমরা বিএনপিকে হটিয়েছি, আমরা জামাত শিবিরের বিপক্ষে দাঁড়িয়ে ১৪ বছর বাংলাদেশে আমরা একসাথে হয়ে বাংলাদেশের সরকারে ছিলাম, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ছিলাম। এইসব নির্বাচন আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। যাই হোক, এটাই আপনাদের সাথে আমার বলার ছিল। আওয়ামী লীগের যারা আছেন, আমরা প্রতিবারের মতো আবারও সংগঠিত থাকব। প্রতিবারের মতো আবার আমরা জয় বাংলা স্লোগান নিয়ে দাঁড়াবো। আমরা প্রতিবারের মতো শেখ হাসিনা আমাদেরকে যা করতে বলবেন সেটাই করব। আর বাকি যারা আছেন, যারা আওয়ামী লীগের বিপক্ষে থাকতে চান, অবশ্যই থাকতে পারেন, সেটাও আপনার গণতান্ত্রিক অধিকার। শুধু মনে রাখবেন, আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে বিএনপির মতো একটা মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার প্রেমী, অপরাধী দলকে সমর্থন করে আপনারা আসলে বাংলাদেশের কত বড় ক্ষতি করতে যাচ্ছেন। ভালো থাকবেন সবাই। বিদায়। জয় বাংলা।